স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আর ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে গণপদযাত্রা শিক্ষার্থীদের। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, পরিস্থিতি উন্নয়নের আশ্বাস উপদেষ্টার। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার আইন উপদেষ্টার। ফ্যাসিবাদের দোসরদের দোষারোপ, দেশে স্থিতিশীলতা চাচ্ছে না একটি গোষ্ঠী, বলেছেন আইজিপি। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে, খুলনা মহানগর বিএনপি সম্মেলনে বলেছেন তারেক রহমান। রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জনগণের ও করের বোঝা চান না আমির খসরু মাহমুদ। বিগত আমলে অর্থনীতিকে পঙ্গু করার অভিযোগ বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গভীর রাতে রাজধানীর বনশ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই এবং মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে আজ থেকে আরো কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। পথেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই তাকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা সবকিছু। ঘণ্টাখানেক পর আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রাত 12টার দিকে রিকশায় করে যাওয়ার সময় 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা। তাদের কাছে যা কিছু ছিল তা নিয়ে যায়। এমন পরিস্থিতিতে গভীর রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, অপরাধ বাড়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে। সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার যথাযথ আমরা পদক্ষেপ চাই এবং বিবৃতি চাই। এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে সেই স্ট্যাবিলিটি নষ্ট করে ফ্যাসিবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। এদিকে গভীর রাতে চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেটি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। পদত্যাগের দাবি প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ করেন আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গণপদযাত্রা যে কর্মসূচি, তার এখন কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে?
তৃণা, আপনি জানেন যে সারা দেশে যে ধারাবাহিক ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতির ঘটনা, তার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে গণ পদযাত্রার আয়োজনের কথা ছিল আজকে, সেটি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ সমাজের একটা অংশ কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে ব্যানার ফেস্টুন লেখার কাজ চলছে এবং তারপর কিন্তু শহীদ মিনার থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা একটি গণপদযাত্রা করবেন এবং তারই প্রস্তুতি কিন্তু এখন এই মুহূর্তে চলছে। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সারা দেশে যে চলমান ঘটনা, এই ঘটনাগুলির ফলে কিন্তু আসলে যে নিরাপত্তা, সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেটি কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ধর্ষণের যে ঘটনা, বিশেষ করে আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি এবং ধর্ষণ যে ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি এরকম আরও বেশ কয়েকটি ঘটনা। সব মিলিয়ে এইসব ঘটনার বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিন্তু আজকের এই গণপদযাত্রা। এবং তারা যেটি বারবার বলছেন যে জনগণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তিনি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে এবং এই দাবিটি নিয়েই কিন্তু আজকে তারা এখান থেকে গণপদযাত্রা করবেন। তৃণা, ধন্যবাদ নাবিল আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে লাগামহীন অপরাধের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন দেশজুড়ে ভয়াবহভাবে বেড়ে গেছে ছিনতাই। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধারালো অস্ত্রের হামলার ঘটনা ঘটছে। বেড়েছে ধর্ষণ ও ডাকাতি। রাস্তায় বের হওয়া, গণপরিবহনে যাতায়াত করা এখন দিনের আলোতেও অনিরাপদ হয়ে উঠছে বলে মন্তব্য তাদের। দেশে কোনো নারী বা শিশু যেন ধর্ষণ ও নিপীড়নের শিকার না হন, সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন, এমন দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। এর আগে রোববারও রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পুলিশ বাহিনীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে তাদের মনে কি এখনো ভয়, বা তারা কি থানাতে ফিরেছে? যদি তারা থানাতে ফিরেই থাকে তাহলে এখনো আমরা রাতে কেন নিরাপদ নয়? এখনো আমরা কেন আমাদের জানের জীবনের সঙ্গে রাস্তায় বেরোতে হচ্ছে? এবং এই যে ধর্ষণগুলো হচ্ছে, আমরা এই ধর্ষণগুলো হওয়ার পরেও তাৎক্ষণিক কোনো রিয়াকশন পাচ্ছি না। থানায় অভিযোগ দিচ্ছে, শুধু ফর্মালিটি, কিন্তু এই অভিযোগের আদৌ কোনো বিচার হবে কিনা বা এই অভিযোগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা সেটার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। খুনখারাপি, চুরি, ছিনতাইয়ের ব্যাপকতা রাজধানী ঢাকা সহ সারা দেশেই। পুলিশ সদর দফতরের তথ্য বলছে শুধু রাজধানীতে গেল 6 মাসে খুনের ঘটনা প্রায় 250, আর চুরি, ছিনতাই ও ডাকাতি 772টি। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায় রাতের আঁধারে রাজধানীতে অপরাধ সবচেয়ে বেশি। বেকারত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর উপর জনগণের আস্থা না থাকাকে অপরাধ বৃদ্ধির বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ফারুক হোসেনের ক্যামেরায়, ফজলে রাব্বির রিপোর্টে। ঘটনা গেল 18 ফেব্রুয়ারি মধ্যরাতের। আদাবর শেখেরটেক এলাকার 7 নম্বর রোডে ধারালো অস্ত্র দিয়ে যুবক রাসেলকে কোপাচ্ছেন কয়েকজন। এর ঘণ্টাখানিক আগে তার ভাই বিজয়কেও একইভাবে কোপায় দুর্বৃত্তরা। কেন এই হামলা? ভিডিও ফুটেজের সূত্র ধরে বাংলা ভিশনের ক্যামেরা পৌঁছে যায় মোহাম্মদপুর শেখেরটেক এলাকায়। ভুক্তভোগী রাসেল ও বিজয় জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ান দুর্বৃত্তরা। এক পর্যায়ে হামলা চালায় তাদের ওপর। গ্রুপের লোক হেরাইছে, পারুল টুল সবাই মনোনয়ন দিয়ে বিচারে ডাকছি, বিচারে আমি ডাকছি, আমার হেরা কোবাই হয়ে গেছে। হ্যাঁ মামার বলে আমি কি কইছি, কিন্তু কোনো কিছুই কই নেই। আমি ওই প্যান বানিয়ে দিয়েছি, কাউকে ভাগে দিয়েছি, এই পর্যন্তই স্যার। হ্যাঁ বাইক নেই আমার কোবাই দিছে। আমি এমন কোনো অপরাধ করি না স্যার, আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেন। এলাকার মানুষের জিজ্ঞাসা যদি আমি খারাপ হয়ে থাকি, আমার যা বিচার করার আপনারা করবেন, আমি মাথা ব্যথা লমু, কিন্তু ওরা এমন করার মানটা কি স্যার আমি বুঝি নাই। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় রাত নামলেই রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে অস্ত্রবাজরা, করে চুরি, ছিনতাই ও ডাকাতি। পুলিশ সদর দপ্তরের এক তথ্য বলছে রাজধানীতে গেল 6 মাসে খুন খারাপি আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা অনেক। এর মধ্যে বেশি খুন হয়েছে জানুয়ারি ও আগস্ট মাসে। ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে। দেশের আইন শৃঙ্খলার অবনতি ও অপরাধের এমন ব্যাপকতার জন্য বেকারত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের অনাস্থাকেই বড় কারণ হিসেবে দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক।
মানুষ যদি চাকরি না থাকে, মানুষ যদি বেকার থাকে, তাহলে কিন্তু আপনার অপরাধী হতে বাধ্য। আপনি এখন দেখেন আজকে থেকে 6 মাস আগে আর আজকে বাংলাদেশে অনেক বেশি হাজার হাজার লোক বেকার, কলকারখানা বন্ধ হয়ে যাওয়াতে। তো তাদেরকে যদি আমরা ইমিডিয়েটলি না আনি, পুলিশের তো একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বলে দাবি পুলিশের। টহল অভিযান, অপরাধ প্রবণতা জায়গাগুলো চিহ্নিত করার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তো যে প্রথাগত অপরাধগুলো হচ্ছে ঢাকায় আমরা দেখছি বিভিন্ন সময়, সেগুলো আমাদের নজরে আসছে এবং আমাদের নিয়মিত অভিযানগুলো চলছে। যেসব অভ্যাসগত অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আমাদের টহল কার্যক্রম রয়েছে, অপরাধীর সম্পর্কে তথ্য সংগ্রহ চলছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমান বাস্তবতায় অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান এই পুলিশ কর্মকর্তার। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। ফজলুর রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে তার কার্যালয়ে গেছেন গণ অধিকার পরিষদের 4 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, শুনতে পাচ্ছেন? এই যে বৈঠকে কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ যে অবস্থা সেটি নিয়ে ডিএমপি থেকে কি কিছু জানানো হয়েছে কিনা এখন পর্যন্ত? একটু আগে আবার যে সহকর্মীর যেই সংবাদটি প্রচার হয়েছে, সেখানেই রাজধানী ঢাকায় যে ছিনতাই, চুরি, ডাকাতি হচ্ছে একের পর এক, জনমনে যে ভয় ভীতি সৃষ্টি হয়েছে, ভীতিকর যেই অবস্থা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, সেই অবনতিটাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে সাধারণ মানুষকে নিরাপদ রাখা যায়, নিরাপত্তা দেওয়া যায়, ডাকাতি কমানো যায়, ছিনতাই কমানো যায়, চুরি কমানো যায়, সেই বিষয় নিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই বৈঠক থেকে তথ্য নিয়ে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আজকে প্রথম দিন, এই প্রথম দিনেই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সহ 4 সদস্যের প্রতিনিধি দল তারা ডিএমপি কমিশনারের সাথে কথা বলেছেন, বৈঠক করেছেন। বৈঠকে তারা যে দাবিগুলো জানিয়েছেন, বৈঠক শেষে তারা সেই বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন। নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তীকালীন যে সরকার, ডক্টর ইউনূস যে সরকার, এই সরকারকে ব্যর্থ করার জন্য দেশি বিদেশি একটি চক্র কাজ করছে এবং পার্শ্ববর্তী দেশ বা বিদেশের কিছু এজেন্সি কাজ করছে, এই অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি হয়েছে, যারা এই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। বিভিন্ন জায়গায় যারা ফুটপাত দখল করছে, বাসাবাড়িতে ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, তারা যেই দলেরই হোক তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনোভাবে হোক নিয়ন্ত্রণে আনার জন্য তারা বলছেন। তারা আরও বলছেন যে বিগত সরকারের আমলে যে ফ্যাসিবাদের যে দোসর শেখ হাসিনা সরকারের আমলে যে সকল পুলিশ সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, অনেকেই নিষ্ক্রিয় আছেন, অনেকেই আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে তাদের কারণে হতে পারে, তাদেরকে চিহ্নিত করার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে মনে প্রাণে যারা আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের দোসর, তারা চাচ্ছেন যে এক ধরনের পরিস্থিতি অবনতি হোক, সেই জন্য তারা একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। যারা এই ভূমিকার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলছেন, এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছেন তাদের সাথে ধন্যবাদ আপনাকে। হবে তাদের কাছ থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আইন উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্বক্ষেত্রে ভঙ্গুরতা পরিলক্ষিত। রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে এক কর্মশালায় যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসরেরা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ অপরাধীরা ধরা পড়েছে বলেও জানান তিনি। সোজা করে বলতে চাই, আমরা ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি।
এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এই গভর্নমেন্টের যেটা কমিটমেন্ট যে আমরা হিউম্যান রাইটসের প্রত্যেকটা আসপেক্ট অবজার্ভ করেই আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনবো। বড় সন্ত্রাসকারী, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য যেসব কাজ করা যায়নি সেগুলো সম্পন্ন করা হবে। খুলনা মহানগর বিএনপি কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি দেশ ও দেশের জনগণের অবস্থার পরিবর্তনের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান। হতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সবসময় করে উঠতে পারি না, কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা, তাহলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সময় পরে গিয়ে অবশ্যই একদম গণতান্ত্রিকভাবে বলতে আমরা কম বেশি যা বুঝি সেরকম একটি পরিস্থিতিতে গিয়ে আমরা হাজির হব। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির সমাবেশ চলছে, সেখানে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, সমাবেশের এখন কি অবস্থা? বিএনপি মহাসচিব কি সমাবেশে যোগ দিয়েছেন এবং নেতাকর্মীরাই বা কি বলছেন? যদিও আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হয়নি, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে সমাবেশ স্থল কিন্তু চারপাশে ভরে গিয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী এই ধামরাইয়ের সমাবেশে যোগ দিয়েছেন। মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি সহ চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা ধরনের অবনতি রয়েছে, এসব বিষয় থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এই সমাবেশ করছে বিএনপি। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য। আপনি জানেন যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ৩১ দফার জন্য জনমত গঠনে সারা দেশে কিন্তু বিএনপি ধারাবাহিক কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছে। এর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের যে ভোগান্তিগুলো রয়েছে, যেসব বিষয়ে মানুষের দুর্দশা রয়েছে, এসব বিষয়েও কিন্তু বিএনপি নেতারা সোচ্চার। তারা গণমানুষের দাবি নিয়ে গণমানুষের মাঝেই কিন্তু তারা চলে এসেছে এবং এই সমাবেশ থেকেই কিন্তু তারা বর্তমান সরকারকে বার্তা দিতে চায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ যেসব। ধন্যবাদ রেমান আপনাকে। আমরা পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হব। ধামরাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী সিকান্দার রেমান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যতদিন একটি নির্বাচিত সরকার দায়িত্ব না নেবে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে
তার বাহিনী। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। ধৈর্য রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সেনা সদস্যদের নির্দেশনা দেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকুই বল প্রয়োগ করে কাজ করে যেতে বলেন তিনি। এ সময় সেনাবাহিনী প্রধান নিজে ফায়ারে অংশ নেন। সাভার সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি। ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। অপ্রয়োজনীয় প্রকল্প অর্থ পাচারে অর্থনীতিকে পঙ্গু করে গেছে বিগত সরকার, বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অর্থনীতিবিদরা বলছেন রফতানি ও রেমিটেন্স না বাড়লে অর্থনীতির এই সংকট কাটবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে রাজস্ব আসতে হবে ব্যবসা বাণিজ্য থেকে, জনগণের ওপর করে বোঝা চাপানো ঠিক নয়। টুকটাক সংস্কারে কিছু হবে না মন্তব্য করে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। হাসিনার সরকারের পতনের পর সামনে আসতে থাকে দেশের অর্থনীতির করুণ চিত্র। ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে 10 সেপ্টেম্বর 12 সদস্যের টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটি গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনও জমা দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রতিবেদনের আলোকে সোমবার রাজধানীর ব্র্যাকিনে সুষম টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনর্কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার আয়োজন করে সিপিডি। এতে অর্থনীতিবিদরা বলেন নানা চ্যালেঞ্জের মধ্যে এগোচ্ছে দেশের অর্থনীতি। সামনের দিনেও যারা দেশ পরিচালনা আসবেন তাদের কিন্তু কথা মনে রাখতে হবে, রপ্তানি এবং রেমিটেন্সেস এটা ছাড়া এই ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিস আমরা দেখছি এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। গার্মেন্টের উপরে আমাদের এত বেশি নির্ভরতা, এটা আমাদেরকে পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে এক্সপোর্ট কনসেন্ট্রেটেড কান্ট্রি হিসেবে দাঁড় করিয়েছে। ইনফ্যাক্ট আমাদের যদি এক্সপোর্ট কনসেন্ট্রেশন যদি আমরা মেজার করি, একটা বিশেষভাবে মেজার করা যায়, এবং এটাকে যদি আমরা এলডিসির অ্যাভারেজগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা সেই অ্যাভারেজ থেকে আমাদের এক্সপোর্ট অনেক বেশি ঘনীভূত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে ধ্বংস করে গেছে, তবে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। রেভিনিউ আসতে হলে আপনাকে প্রাইভেট সেক্টর থেকে রেভিনিউ আসতে হবে, ব্যবসা এক্সপানশন থেকে আসতে হবে। ওই রেস্ট্রিক্টেড ওয়েতে আপনি ইম্পোর্ট থেকে ট্যারিফ আনবেন, তারপর আপনি ভিএটি জনগণের উপর চাপিয়ে দিয়ে সাধারণ মানুষ থেকে সবসময় কালেকশন করবেন। দিস আর অল গুড, বাট এর মাধ্যমে কিন্তু কোনো ইকোনমি থ্রেশহোল্ড ক্রস করে আমরা নেক্সট লেভেলে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আবার প্রাইমারিলি আমি যেটা ফিল করি, উই শুড গো অল আউট ফর ডিরেগুলেশন, লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি। বাণিজ্য উপদেষ্টা বলেন অর্থনৈতিক দুর্দশার জন্য বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের কথা উল্লেখ করেন। I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. So what else we actually leverage? So unless we bring and we find strategies to actually create the cost offset. এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলে মনে করেন আলোচকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য আন্দোলন হয়েছিল, রাজনীতিবিদরা নয় ছাত্রদের নেতৃত্বে মুক্ত হয়েছে বাংলাদেশ। শরীয়তপুরের বেদরগঞ্জে জামাত কর্মীর কবর জিয়ারতে যাওয়ার পথে এক পথসভায় এ কথা বলেন জামায়াতের আমির। এ সময় তিনি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। জেলার নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও জেলা আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশিমি সহ অন্যান্যরা। এই ছিল এখনকার মতো।
পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।